আমি ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু আর শান্তি হলো না। আমার আম্মুর আরামের ঘুম হারাম করার জন্য আমার কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। ইচ্ছে করছিল না উঠতে, তারপরও অনিচ্ছাকৃতভাবেই উঠলাম। ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আম্মুর দিকে তাকিয়ে বলে উঠলাম, কি হয়েছে আম্মু? তুমি এমন করছো কেন? দেখছো না তোমার এই ছেলে ঘুমাচ্ছে, তাই বলে কি তুমি এইভাবে করবে বলো? লাট সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখেন এখন কয়টা বাজে। প্রায় বেলা একটা বাজতে শুরু করেছি। আপনি তো আজকে ভার্সিটিতে যাননি, বুঝতে পারলাম, কিন্তু বাসায় একটুও বাজার নেই। আপনি গিয়ে যদি বাজার করে আসতেন তাহলে আমি উদ্ধার হতাম। আরে আম্মু, বাসায় বাজার করতে গেলে যত সব বিপদ আমার উপরেই পড়ে। তুমি বলো বাজারের টাকা নাকি আমি মেরে দেই। একটু ভাব মেরেই কথাটা বললাম। আসলে বাজারের টাকা তো বেশিরভাগই আমার পকেটে ঢোকে। যা সত্যি কথা তাই তো বললাম, এখানে মিথ্যার কি আছে? তুই তো বাজারের টাকা মারিস। আচ্ছা বাদ দে, এত কথা তোর সাথে বলতে পারবো না। তুই কি যাবি নাকি আমি ওই রহিমকে পাঠাবো? আরে না না আম্মু, কি বলছো? তুমিও না যত সব পারো। আমি তোমাকে একবারও বলেছি আমি যাব না? আরে এই তো সুযোগ। এখন যদি আমি কিছু টাকা মারি তাহলে কি আমরা সবাই মিলে একটু পার্টি করতে পারবো। আজকে আরও প্ল্যান ছিল, আমরা সবাই মিলে বারবিকিউ করব। মনের মধ্যে যদি শয়তান থাকে সবগুলো ফেলে দে। এখন আর এসব কিছু চিন্তা করিস না। না চিন্তা করে সোজা বাজারে যা। আমি বেশ বুঝতে পারছি টাকা মারার ধান্দা, তাই তো? না আম্মু, না। তুমি এটা আমাকে বলতে পারলে? আমি বিশ্বাস করি না আম্মু। আমি তোমার টাকা মারবো? তুমি আমার মা, আর আমি তোমার ছেলে। আমি তোমার টাকা কি করে মারতে পারি বলো? তোমার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে আমার টাকা। কথাটা বলতেই আম্মু রেগে বলে ওঠে, তাই না? এই আমার ঝাড়ুটা কোথায় গিয়েছে একটু দে তো, পরে আমি দেখাই দিচ্ছি কার টাকা আর কিসের টাকা। আম্মুর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে দৌড়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার একটাই উদ্দেশ্য, বাসার বাজার কিছু আনা লাগবে। বাজারের লিস্টার দিকে ভালো করে তাকিয়ে দেখি, ওরে বাবা, এত কিছু! মনে হচ্ছে বাসায় মেহমান আসবে। তাতে আমার কি? মেহমান আসুক আর যাই আসুক, আমার দরকার টাকা মারা, তাছাড়া অন্য আর কিছুই না। ফোনটা বেজে ওঠে। ফোনে দেখি আমার সেই পুরনো বান্ধবী কল করেছে। ফোনটা রিসিভ করলাম হাসি মুখে। ফোনে তখনই আমার ওপার থেকে বান্ধবী বলে ওঠে, কি রে, কেমন আছিস? আর আমাদের জামাইবাবু কেমন আছে? আমার মেয়ে তো দেশে এসেছে, 4 হাত এক করে দেব। তুই কি ভাবছিস? আমিও চিন্তা করছি, বাড়ির মধ্যেই আমার একা থাকতে ভালো লাগে না, আর বিয়েটা দিয়ে দিলে তোর মেয়েটা আসলে আমার একটু ভালো লাগবে। এত বড় বাসায় একা থাকতে ইচ্ছে করে না আর। আমার তো খুব কষ্ট হয় বল। আমি যদি মেয়েটাকে তোর কাছে পাঠিয়ে দিই, এতদিন পর মেয়েটা অস্ট্রেলিয়া থেকে আমার বাসায় আসছে, আর তোর বাড়িতে চলে যাবে, আমার কি কষ্ট লাগবে না? প্রত্যেকটা মেয়েকে তার স্বামীর বাড়িতে যেতে হবে, এটাই যে আল্লাহ তাআলা সবার কপালে রেখে দিয়েছেন। আর মেয়েদের ভাগ্যটা এমনই যে তারা অর্ধেক ভালোবাসা পায় তার বাপের বাড়িতে, আর বাকি অর্ধেক পায় স্বামীর বাড়িতে, যদি স্বামীর সব কিছুই ভালো থাকে। তাহলে তোরা কবে আসছিস আমাদের এখানে? আসবো, বুঝতে পেরেছি। আর শুনেছি তোর নাকি বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছেলে নাকি অন্য একটা ভালো ব্যবসা করে, আর ছেলেটা নাকি দেখতে তেমন ভালো না। রুমের বিয়েটা তোর ছেলের সাথে আমি ঠিক করেছি। তার জন্য রাগ করে ওর বাবা নিজে পছন্দ করে নিজের বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি আর কিছু বলিনি। বড় মেয়ে একেবারে বায়া সন্তান নয়, সে সব সময় আমাদের কথা শোনে না। ওর কথা কি আর বলবো, একটু রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। তাহলে কি শ্রাবণী আর নীলা ওরা দুজনেই কি আসতেছে আমাদের বাড়িতে? তুই কি ওদেরকে পাঠিয়েছিস এখনো? হ্যাঁ রে বাবা, বিয়ের কার্ড নিয়ে ওরা দুজন তোদের বাড়িতে যাচ্ছে। তোর এত চিন্তা করা লাগবে না, ওরা পৌঁছে যাবে দুপুরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কলটা রাখলাম। সুন্দর করে তেমন রেডি হয়নি, একটা লুঙ্গি পরে বাজারে যাচ্ছি আর গান গাচ্ছি, ফাইটা যায় বুকটা ফাইটা যায়,
বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়। শালা, তোর বুক কেন ফাটবে? ফাটলে তোর নুন দুটাই ঘেটে যাক। শালা, বিচির উপর ফাটা পড়তেই পারে না। ঘুরে তাকিয়ে দেখে আমার বন্ধু রাহাত দাঁড়িয়ে কথাটা বলল। তখনই আমি ওর কাছে গিয়ে বললাম, আরে বন্ধু, আমার জানের জান দোস্ত আমার, ওরে আমার আন্ডাকাল, আয় বুকে আয়। দূরে গিয়ে কথা বল, তুই আমার সাথে কথা বলবি না? শালা, তোর জন্যই গতকালকে বাসায় কতগুলো বকা শোনা লাগলো। তোকে কেউ বলেছে শালা আমার বাপের সামনে গিয়ে বলতে যে আঙ্কেল দেখেন আপনার ছেলে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে? দেখ বন্ধু, আমার মতো দেখ, আমি কত ভালো, আমি কত ভদ্র ছেলে। জীবনে সিগারেট হাতে নিয়ে দেখিনি, সিগারেট কি জিনিস জানি না। সৎ পথে সর্বসুখ আর অসৎ পথে সর্বনাশ। দেখ বন্ধু, ওয়াজের মধ্যে বলেছে যে যে বন্ধু তোমাকে সিগারেট খাওয়ানো শিখিয়েছে, তুমি যতবার সিগারেট খাবে ততবারই ওই বন্ধুর নামের মধ্যে একটা করে গুনহা লেখা হবে। আজকে থেকে বেশি বেশি করে সিগারেট খাবো। না হুজুর না, এখানে দেখবেন পরের লাইনও লেখা আছে, হাম হামের উপর জাম, সিগারেট যদি বন্ধ খায় সেটাও দিতে হবে তার দাম। চুপ শালা, কথা বলবি না তুই। এখন লুচ্ছামি না করে বল কই যাচ্ছিস? দেখছি পরনে লুঙ্গি, হাতে ব্যাগ, যাচ্ছিসটা কোথায়? কোথায় আর যাবো রে বন্ধু, কপালে আছে কি আমার যাওয়ার মতো? তোদের কপালে আছে, আমরা গরিব মানুষ। গরিবের কি যাওয়ার কোনো পথ আছে বলো? গরিব মানুষের কোনো যাওয়ার পথই নেই। ওরে আমার নাটকবাজ, নাটক সবার সাথে করতে পারি, আমার সাথে নাটক করা লাগবে না। হাতে বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস সেটা বল। সেটা তো আমি ভালো করে জানি, সবার সাথে করা গেলেও তোর সাথে করা যাবে না। আসলে বাজারে যাচ্ছিলাম, আম্মু কিছু বাজার করার জন্য পাঠিয়েছে, তাই আর কি। তোর তো আবার টাকা মারা লাগবে, টাকা না মারা ছাড়া তো তোর আবার পেটের ভাত হজম হয় না, তাই শুনতে চাই। বন্ধু, এটা তুই আমাকে বলতে পারলি? বন্ধু, তোর মুখে এই কথাটা আমি আশা করিনি, তুই এটা কি করে বলতে পারলি? আমার তো যেন এখনই কষ্ট হচ্ছে বন্ধু, খুব কষ্ট হচ্ছে। এটা কি করে বললি আমি টাকা মারবো? না বন্ধু না, তুই তো দেখছি আমার সাথে বেইমানি করে ফেললি। বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি মারলি, আঘাত করলি। তুই তো বন্ধু না, বন্ধুর নামে শত্রু। ওরে শালা নাটকবাজ, নাটক করা বন্ধ করতে তুই। আরে না, এমনি বাজার করব, টাকা মারবো কেন? আমি ভালো ছেলে না? তুমি কত ভালো ছেলে আমি জানি। শেষ করে সন্ধ্যায় দেখা করছি, বারবিকিউ করবো ভাবছি। কথাটা বলে রাহাত চলে যায়। আমি বাজারগুলো করে বাসায় ফিরছি। তখনই দেখলাম আমাদের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িটা ভিতরে প্রবেশ করছে না। আসলে গলিটা ছোট, তাই ভিতরে ঢুকছে না, বাইরেই রাখতে হবে। তখনই দেখলাম গাড়ি থেকে দুটো সুন্দরী মেয়ে নেমে আসে। সব থেকে একটা সুন্দরী মেয়ে, যে কিনা একটু ওর থেকে উঁচু, লম্বা, দেখতে ফর্সা, সেম যেন ক্যাটরিনা দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখি তো ক্রাশ খেলাম। এত সুন্দরী মেয়ে মনে হয় আমি আমাদের এলাকায় দুটো খুঁজে পাইনি, কিন্তু এত সুন্দরী পরীর মতো মেয়েটাকে এখানে কি করছে? আপু, আমি এখন কিভাবে যাব বুঝতে পারছি না। এখান দিয়ে দেখ কত নোংরা, এভাবে যাওয়া যায় নাকি? এভাবে এখানে কিভাবে থাকে বুঝতে পারি না। আর নাকি বিয়ের কার্ডটা দিতে হবে, তাও আবার বেস্ট ফ্রেন্ডকে। এভাবে কথা বলে না শ্রাবণী, এটা আম্মুর বেস্ট ফ্রেন্ডের বাসা। কেউ কি এভাবে কথা বলে? আর এটা তোমার শ্বশুরবাড়িও হতে চলেছে, তাই এভাবে কথা বলা উচিত না। আপু, তোমার কি মনে হয় আমি এখানে বিয়ে করব? ছি, এই খ্যাতমার্কা এখানে। এমন করে বলছো কেন শ্রাবণী? এটা কিন্তু তোমার শ্বশুরবাড়ি, আর আম্মু তোমার এখানেই বিয়ে ঠিক করেছে। তোমার এখানেই বিয়ে হবে, অন্য কোথাও না। তখনই আমি মেয়েগুলোর সামনে গেলাম। মেয়েগুলোর সামনে গিয়ে বলে উঠলাম, আপনারা এখানে কাকে চাচ্ছেন? আসলে ভাইয়া, এটা কি রোহানা আন্টির বাসা না? নিজের ক্রাশের মুখে ভাইয়া শুনে তো আমার বুকটা চিনচিন করে ব্যথা করতে লাগলো। বুকটা চেপে ধরলাম। তখনই মেয়েটা আমার কাছে এসে হাতটা ধরতেই পুরো শরীরটা বিদ্যুতের মতো চমকে ওঠে। মেয়েটা বলে ওঠে, আরে কি হয়েছে আপনার? আপনার বুকে কোনো সমস্যা নাকি? আপনার কি হার্টের সমস্যা আছে নাকি যে আপনার বুকটা এইভাবে ধরে পড়ে যাচ্ছেন? নীলাপু, তুমি এই ছেলেটাকে ধরেছো কেন? একটা খ্যাত, দেখো কেমন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। আমার তো এখনই ঘৃণা পাচ্ছে। এভাবে মানুষকে অপমান করতে নেই। তারা হয়তো বা শহরে থাকে না, গ্রামে থাকে। আমরা শহরে থাকি, তাই মানুষকে এভাবে বলতে নেই। বুঝতে পারলাম ওই মেয়েটার নাম শ্রাবণী।
আর এই মেয়েটার নাম নীলা। মেয়েটা ভালো, খুবই ভদ্র, কিন্তু সামনে তার ছোট বোন একদমই ফাজিল আর অসভ্য। আমাকে এমন কথা বলায় আমি রেগে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, এই মেয়ে, তোকে তো দেখতে একটা বানরের মতো লাগে। ফাজিল একটা মেয়ে, কথাবার্তা এমন অসভ্যদের মতো কেন? এই ফাজিল ছেলে, এসব কি বলছিস তুই? আমাকে অসভ্য বলেছিস? ফাজিল খ্যাত মার্কা একটা। উরি বাবারে, কোথা থেকে আসলো! একবারে মনে হয় যেন শেওড়া গাছের পেতনি, বাসা থেকে ডাইরেক্ট চলে এসে পড়েছে। দেখো আপু, এই ছেলেটা আমাকে অপমান করছে। আমাদের ঝগড়ার মধ্যে তখনই আম্মু বাসা থেকে বের হয়ে আসে। আম্মুকে দেখে পা ধরে সালাম করে সামনের ভদ্র মেয়েটা, অভদ্র শয়তান ফাজিল মেয়েটা দাঁড়িয়ে আছে। তখনই দেখলাম ওই মেয়েটাকে দেখে জড়িয়ে ধরলো আম্মু। ওরাও জড়িয়ে ধরলো আম্মুকে। মেয়েটা তখনই আম্মুকে বলে ওঠে, আরে শ্রাবণী আর নীলা, তোমরা দুজন কখন এসেছো? আর এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এত ঝগড়া কিসের বুঝলাম না, এত শব্দ কিসের? দেখো না, এই ফাজিল খ্যাতমার্কা ছেলেটা কোথা থেকে এসে আমাদের সাথে ঝগড়া শুরু করেছে। এ মনে হয় তোমার বাসার কাজের লোক। দেখো, বাজার নিয়ে এসেছে আর এখানে দাঁড়িয়ে আমাদের সাথে ঝগড়া করছে। ওকে এখনই বাসা থেকে বের করে দাও। তখনই আম্মু আমার কানটা চেপে ধরে। এরপর সবার উদ্দেশ্যে বলে, আরে ওকে তুমি চিনলে না? ও হচ্ছে আবির। কথাটা শুনে শরীরটা রেগে আমার যেন চুরমার হয়ে যাচ্ছে। এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, মরে গেলেও আমি বিয়ে করব না। দেখলাম আপু মিটমিট করে হাসছে। আপু, তুমি একদমই হাসবে না বলে দিলাম। আন্টি, এই যে আমার বিয়ের কার্ড, আপনারা কিন্তু সবাই আসবেন। আঙ্কেল আর আবির, তুমিও আসবে। কথাটা শুনে এখন তো বিরহের গান গাইতে মন চাইল। আমার তো বিয়ে ঠিক হয়েছে শ্রাবণীর সাথে। এই ফাজিলটাকে কে বিয়ে করবে? ভাবলাম ওর বড় বোন আমার থেকে 3 বছরের সিনিয়র, তাতে কি হয়েছে, ওকে আমি পটিয়ে নিব। কিন্তু তার আগে দেখি বিয়ে হয়ে যাচ্ছে। কপালে না থাকলে কি, ঠকঠকালে হবে কি? আমাদের এখনই যেতে হবে কিন্তু, কারণ আমাদের এখন অনেক কাজ আছে। বললে তো হবে না, আমি তোমাদের জন্য রান্না করে রেখেছি, তোমরা খাওয়া দাওয়া করে বের হবে। আম্মুর জোড়াজুড়িতে তারা দুজনেই রয়ে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু, আমার বাইরে কাজ আছে। কথাটা বলে ব্যাগের জিনিসপত্রগুলো আম্মুর হাতে ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বন্ধুর সাথে আড্ডা দিতে। ফুরবাল, মনটাই খারাপ হয়ে গেল। মরে গেল ওই শ্রাবণী মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার বিয়ে ঠিক করেছে, তাতে আমার কি? আমি গিয়ে দেখি টমটম দোকানের সামনে বসে আছে আমার বন্ধু রাহাত। ওর কাছে যেতেই তখন আমাকে দেখে রাহাত বলে ওঠে, নীলা আর শ্রাবণী দুজনে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাচ্ছি। আমি ওদেরকে থাকার জন্য অনেকবার অনুরোধ করলাম, কিন্তু মেয়ে দুটো রইল না, কারণ বাসায় নাকি অনেক কাজ আছে। তাই আর বেশি চাপ দিলাম না। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যেও। আমরা আগামীকাল অবশ্যই তোমার বিয়েতে যাব। কি রে, তোর দেখে মন খারাপ? কিছু হয়েছে নাকি? বাসায় কি ঝগড়া করেছিস নাকি? আরে আমার বাসায় কখনো ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছুই না। আসলে সত্যি কথা বলতে, আমার সাথে আম্মু যে মেয়েটা বিয়ে ঠিক করেছে সে মেয়েটা বড়ই অহংকারী। আমার সাথে কখনো ভালো ব্যবহারই করে না, সবসময় দুর্ব্যবহার করে। আম্মুর বান্ধবীর মেয়ে বলে কিছু বলতে পারে না। একটু টাকা পয়সা আর রূপ থাকলে এত যে অহংকার থাকবে, তাকে মানা যায়? এমনটা করে কেন, তুই কি জানিস? কিন্তু দেখ, ওর যে বড় বোন খুবই ভালো, লক্ষ্মী একটা মেয়ে এবং কি ভদ্র। আমি উপরে দেখেছি, মেয়েটা খুবই ভালো আর ভদ্র একটা মেয়ে, কিন্তু ওর থেকেও সুন্দরী। তার মধ্যে কোনো অহংকার আমি এখনো পর্যন্ত দেখিনি। যেভাবে বলছিস মনে হচ্ছে তো তুই ক্রাশ খেয়েছিস ওর উপর। নিজের হবু বউয়ের বড় বোনের উপর ক্রাশ খেলি? ঠিক বলেছিস তুই। আমি আসলে ওর বোনের উপর ক্রাশ খেয়েছে। ওর মতো মেয়ে বিয়ে করার চেয়ে ওর বড় বোনকে করা উচিত মনে করি। আর আমার ছোটোবেলা থেকেই তো স্বপ্ন সিনিয়র মেয়েকে বিয়ে করা। তুই তো ভালো করেই জানিস। ওরে শালা, সিনিয়র মেয়েকে বিয়ে করবে আর শখ কত! সিনিয়র মেয়েরা তোমার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিছু উল্টোপাল্টা করবে, তোমার পিছন দিয়ে বাঁশ দিয়ে দেবে। তখন কি করবে শুনি? তুই শালা, তুই দেখছি আগে থেকে অভিশাপ দিচ্ছিস। আগে থেকে অভিশাপ দিবি না শালা। অভিশাপ দিলে তোর অভিশাপ লেগে যায়। এখন বল, এখানে বসে কি করছিলি? কি আর করবো ভাই, ভালো লাগছে না, সিগারেট খাচ্ছি একটা। নে মামা একটা। টমটম দোকান থেকে একটা সিগারেট নিয়ে আমি আর হাত ধরিয়ে দুজনে একপাশে বসে রইলাম। আকাশের দিকে ধোঁয়াটা ছেড়ে দিলাম। ধোঁয়াটা পুরো আকাশের সাথে মিলে গেল। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বন্ধু?
এই জীবনে হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছুই লুকিয়ে থাকে। এসব নিয়েই মানুষ বলে জীবন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু ঘটে যায়, যা আমরা না চাইলেও ঘটে। এসব জিনিস যা আমরা কখনো কল্পনা করি না বা প্রস্তুত ছিলাম না, এসব জিনিস হয় যার জন্য আমাদের অনেক কিছুই বদলে যায়। ঠিক বলেছিস। এখন বল, তোর জান পাখির কী অবস্থা? ধুর শালা, মস্করা করিস না। এখনো পর্যন্ত প্রেম করতে পারিনি। তুই আছিস জান পাখির কথা বলতে। বাকি তোর সাথে তোর আব্বু বান্ধবীর মেয়ের বিয়েতে যাব, তখনই একটা পটিয়ে নিব। ওই শালা, তুমি তাহলে এটা প্ল্যান করেছো? কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়, তখনই ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। ফোনটা রিসিভ করলাম। আবি, কোথায় তুমি? এখনই বাসায় আসো। তুমি বাইরে কি করছো? তুমি এখনো বাসায় আসছো না? সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসার ভিতরে চলে আসো। ঠিক আছে আব্বু, আসতেছি। কথাটা বলে কলটা কেটে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম, আর রাহাতকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে গেলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দিলাম না। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা একটা সরকারি জব করে, আর আমি এবার ইন্টার শেষ করলাম। অনার্সে অ্যাডমিশন এখনও দেওয়া হয়নি। আব্বু বলেছে কিছুদিন পরে নেওয়ার জন্য, কারণ এখনও ভার্সিটি বন্ধ আছে। কিছুদিন পর সবগুলো ভার্সিটি খুলবে। আমাদের মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমার আম্মুর বান্ধবী অনেক ধনী পরিবারের। তার বাবার টাকার কোনো অভাব নেই, আর তার মেয়ে দুটো খুবই সুন্দরী। সব থেকে সুন্দরী হচ্ছে তার বড় মেয়ে নীলা, যার বিয়েতে আমরা এখন যাচ্ছি। যে আমার প্রথম ক্রাশ, আমার থেকে 5 বছরের সিনিয়র। কিন্তু শ্রাবণী, যে সে সুন্দরী কিন্তু এতটা না, নীলার ধারের কাছেও পড়ে না, কিন্তু সেও সুন্দরী। তবে তাকে আমার মোটেও ভালো লাগে না। তার ব্যবহার খুবই খারাপ। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসি। বাসার কলিং বেল দিতেই আমাদের দরজাটা খুলে দেয় আম্মু। আমাকে দেখে বলে ওঠে, কি রে বাবা, কোথায় ছিলি তুই এত সময় ধরে? তোকে ফোন করছে তোর আব্বু, ফোন লাগছে না। কিছুক্ষণ পর নাকি তুই বলছিলি আসছিস। রাতের সাথে কথা বলছিলাম আম্মু। আর আমরা আসলে কি তোমার বান্ধবীর মেয়ের বাসায় যাব? ওরা অনেক বড় লোক। আমরা ওখানে গিয়ে কী করব? ওখানে কত নামি দামি মানুষ যাবে, আমরা ওখানে গিয়ে কী করব বলো? আরে বোকা ছেলে, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। আসলে আমার বান্ধবী এমন স্বভাবের মেয়ে না। ও আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকে। আমরা একসাথে বড় হয়েছি। আমাকে ছাড়া ও কখনো এক মুহূর্তে থাকতে পারতো না। আরও এমনটা ভাববে। তুই কি ভাবছিস এগুলো? এ কথা মানতে আমি বাধ্য যে আম্মুকে তার বান্ধবী অনেক ভালোবাসে এবং তাকে অনেক রেসপেক্ট করে। তাই এদিকে আমি আম্মুকে সাড়া দিতে পারি। এসব না চিন্তা করে তুই রেডি হ। আমরা আগামীকাল সকালে বের হয়ে যাব, কারণ শহরে যেতে এখান থেকে প্রায় বিকাল হয়ে যাবে। তাই তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। তখনই পেছন থেকে আব্বু ডাক দিয়ে বলে ওঠে, সব কিছু নিয়ে একেবারে রেডি হয়ে নাও। আমি শহরের মধ্যে একটা ইউনিভার্সিটি দেখেছি। ওখানকার প্রিন্সিপাল আমার পুরনো দিনের বন্ধু। ওখানে তোমাকে অ্যাডমিশন করিয়ে দিব ভাবছি আমি। আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছি। ও বলেছে ওদের অফিসের সবগুলো দায়িত্ব এখন বর্তমানে তার বড় মেয়ে নীলাকে দিয়েছে। এখন এত বড় অফিসের দায়িত্ব সে নিয়েছে। তাই আমি ওর সাথে কথা বলেছি। আরে আম্মু, আমি পড়াশোনাটা আগে শেষ করি, তারপর না হয় এসব। তুমি কি ভাবছো? আর আব্বু বলেছে শহরে নাকি আমার জন্য ভার্সিটি একটা দেখেছে, কিন্তু আমি তোমাদেরকে ছাড়া কিভাবে শহরে থাকবো? আমি তোকে ভালো করে চিনি, তোর এত ঢং করা লাগবে না। তুই যে কেমন ঢং করছিস তা আমি বেশ বুঝতে পারছি। দেখো আম্মু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আব্বু বলেছে আমি নাকি ঢং করছি, এটা একদম মানে যায় না আম্মু। আমি কিন্তু এখন কান্না করব। কি হয়েছে আবিরের আব্বু? তুমি এমন করছো কেন আমার ছেলের সাথে? আমার ছেলে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার জন্যই তো এসব বলছি। তুমি চুপ করবে? আমার ছেলেকে এভাবে খোঁটা দেওয়া তোমার বন্ধ করা লাগবে। চিন্তা করিস না বাবা, আমরা তোর সাথে কথা বলবো, তোকে প্রয়োজনে দেখে আসবো। আর তুই তো এখন ছোট না, কিছুদিন পর তোর আমরা বিয়ে দেব। আর তুই এখন যদি এমন করিস কি করে হবে? তোমার ছেলে বড় হয়নি? আমরা একটা গরু হয়ে গিয়েছে। তোমার ছেলেকে আজকে যদি বিয়ে দিই, কালকে তুমি দাদু ভাই ডাক শুনতে পারবে। আব্বু আমাকে কিন্তু রীতিমতো অপমান করছে আম্মু। তুমি কি আব্বুকে কিছু বলবে না? আমি কিন্তু এখনই বাসা থেকে চলে যাচ্ছি। আসলে আমার আর আব্বুর এমন দুষ্টমিষ্টি ঝগড়া হয়েই থাকে। তাহলে তো ভালোই হয়।
শুধু শুধু বসে বসে গরু পালার থেকে চলে যাওয়াটাই অনেক ভালো। করে ফেলে কি লাভ? আমার গরুতে বললে ভুল হবে, বলা লাগবে একটা গাধা, যদি কোনো কাজে আসে। তাও তো আসে না কোনো কাজে। তুমি শুরু করছোটা কি আমার ছেলেটাকে নিয়ে? তুমি চুপ করবে? তুমি আমার ছেলেকে এসব বলছো কেন? আবির, আর তুই খাবার টেবিলে আয়। ওই ব্যাটার কথা তো কিছু মনে করিস না। আর যাই বলুক না কেন, তুই চুপ করে খাবার টেবিলে আয়। আমি খাবার খেয়ে উপরের রুমে চলে গেলাম। এরপর সব কিছু গুছিয়ে নিলাম, কারণ আগামীকালকে ওখান থেকে আমি দাওয়াত খেয়ে হয়তোবা আমাকে আব্বু ওখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবে। তাই সব কিছু গুছিয়ে নিলাম। তখনই আমার বান্ধবীর কল আসলো। ফোনটা রিসিভ করলাম। তখন আমেনা ওপাশ থেকে বলে ওঠে, কি রে, কি হয়েছে? হঠাৎ করে এই রাতে কল করেছিস তুই? আরে আমি আবিরকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেব আগামীকালকে, তাই আর কি কল করছি তোকে। আমি ওই ভার্সিটি সম্পর্কে জানি না। ওর বাবা বলেছে ভার্সিটি নাকি ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই তোর কাছ থেকে জানার জন্য কল করেছিলাম। আবার এতটুকু শুনেছি এটা প্রাইভেট ইউনিভার্সিটি, আর ওখানে সভাপতি নাকি তোর হাজবেন্ড, মানে আমাদের দুলাভাই। তার জন্য তোকে কল করলাম। তাহলে তো ভালোই হয়। আমি ভাবছি আরও তোকে কথাটা বলবো, কিন্তু তোরা আবার আদরের ছেলে। তোরা আবার কি মনে হয় যে তুই তোদের এলাকায় অ্যাডমিশন করা শোকে, তাই আমি কিছু বলিনি। তাহলে তো এখানে ভালোই হবে। এখানে আসলে আমি ওর আব্বুকে বলে দেব যে ও সব কিছু যেন আগে থেকে প্রিন্সিপালকে বলে। আরে ওসব নিয়ে তো চিন্তা করা লাগবে না। ওর আব্বুর সাথে পুরনো দিনের সম্পর্ক আছে প্রিন্সিপালের। ওরা দুজন নাকি ছোটবেলার বন্ধু। তাই ওসব নিয়ে চিন্তা করা লাগবে না তোর। আমি ভাবছি ওকে হোস্টেলে রেখে দেব। কি বলছিস কি তুই? তোর ছেলেকে হোস্টেলে রাখবি? মানে, এটা কিন্তু আমার রাগ হচ্ছে এমন কথা বলার কারণে। সেটা কি করে বলতে পারলি? আমাদের জামাই, সে কিনা হোস্টেলে থাকবে? আরে, আমাদের বাসা থেকে ও আজকে থেকে পড়াশোনা করবে। আমাদের এত বড় বাড়ি, রুম এতগুলো, আর আমাদের জামাই কিনা হোস্টেলে থাকবে? এটা কি মানা যায়? আবির আবার থাকে কি না তার জন্য আমি কিছু বলছি না। ওকে যদি ওর আবার মন না টেকে তার জন্য, কারণ ও তো একটু অন্য স্বভাবের। তার জন্য আর কি আমি কিছু বললাম না। তোর ছেলে কি আমার ছেলে নয়? তুই এসব নিয়ে চিন্তা করিস না, সব কিছু ঠিক হবে। এসব নিয়ে ভাবিস না তুই। আমি ওকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসবো আমার বাসায়। তোর চিন্তা করা লাগবে না। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফোনটা বেজে ওঠে। দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই রাহাত বলে ওঠে, কিরে, কি করছিস তুই? এই তো রাত্রিবেলা ঢ্যাং ঢ্যাং করে নাচতেছি হারামজাদা। সকালে যেতে হবে, তাই ঘুমিয়ে যাচ্ছি। তুইও ঘুমিয়ে পড়। কল করার সাথে সাথে যেন চলে আসিস, আমরা সবাই একসাথে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও ঘুমিয়ে পড়লাম। আমি সব কিছু রেডি রেখেছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আব্বু বলেছে আমাকে নাকি শহরে অ্যাডমিশন করে দেবে। তাই ভাবছি এখন তো আমি কি করব। এখানে তো আমাদের আর আড্ডা মারা হলো না। আর ভাবলাম যে কিছু টাকা মেরেছি, আমরা হয়তোবা সবাই মিলে বারবিকিউ করব। আরে চাপ নিস না, এখনও তো দেশে দেখছি, এরপরে বিদেশে দেখব। তুই ওখানে যা, আমি কিছুদিন পর নিজে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব, তুই যা। রাতের সাথে আর কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। সকালবেলা তখনই কেউ ডাকতে শুরু করলো, আবির, আবির, এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, সকাল হয়ে বেলা হয়ে যাচ্ছে। তুই এখনো রেডি হোসনি, তাড়াতাড়ি চল, আমরা এখনই বের হব। রাত এসে তো সে কখন গাড়িতে বসে আছি, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। আম্মুর ডাকাডাকিতে ঘুমটা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 10টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে নাস্তা করে আমি রেডি হতে লাগলাম। প্রায় 11টার দিকে আমরা সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য একটাই, আম্মুর বান্ধবীর বাসা। কিছু ঠিকঠাক করে নিয়েছে তো? কোনো কিছু ভুলে যাওনি তো? সমস্যা নেই, ঠিকভাবে গুছিয়ে নিয়েছি। আমি সামনে বসে আছি, আব্বু ড্রাইভ করছে, পেছনে আম্মু আর রাহাত বসে আছে। গাড়িটা নিজের আপন গতিতে যেতে লাগলো। আমি বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছি।
বাইরের বাতাসটা আমার মুখে পড়তে পুরো শরীরটা শীতল হয়ে যায়। চোখ বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম। এরপর আকাশের দিকে তাকিয়ে রইলাম। প্রায় দীর্ঘ 5 ঘন্টা পর আমরা একটা অনেক বড় বাসার সামনে এসে পৌঁছালাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো। দেখলাম অনেকেই বাসার ভিতরে প্রবেশ করছে, আবার আসা যাওয়া করছে। বাড়িটা দেখে মনে হচ্ছে খুবই রাজকীয় বাসা। অবশ্য এই বাসাগুলো সবসময় আমি টিভি সিনেমার মধ্যেই দেখেছি, বাস্তবে না। এত ধনী পরিবারের বান্ধবী হবে আমার মায়ের, আমি ভাবতেও পারিনি। তখনই দেখলাম যে অনেকে বের হয়ে কে কী জানি বলছে। তার মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক আর একজন বৃদ্ধ মহিলা আম্মুর বয়সী বসে কী জানি ভাবছে আর চিন্তা করছে। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। আম্মু গাড়ি থেকে নামতেই সবার ভিড়ের মাঝখান থেকে একজন বৃদ্ধ মহিলা আম্মুকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলে ওঠে, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমেনা, তুই কান্না করছিস কেন? তুই আমাকে খুলে বল, হয়েছেটা কি? এভাবে কান্না করছিস কেন? সবাই এভাবে জড়ো হয়ে রয়েছে কেন? দেখছি একজন এক এক কথা বলছে, এসবের মানে কি? তোকে আমি সব খুলে বলছি। কাজের লোকেরা আমাকে আর রাহাতকে একটা রুমে নিয়ে যায়। আব্বু দেখলাম একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। এটা মনে হয় আম্মুর বান্ধবীর হাজবেন্ড। কি হয়েছে কিছুই তো বুঝলাম না। বিয়ে বাড়িতে হাসি খুশি থাকবে, তাহলে কান্নার সুর কেন তাদের মধ্যে বুঝলাম না। চিন্তার ছাপ ওদের কপালের মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম। আমরা দুজন একটা রুমে বসে আছি। তখন রাহাত বলে ওঠে, কিরে কি হয়েছে যে এত হাসি খুশি? ব্যাপারটা নিস্তব্ধ, কিন্তু দেখলাম অনেক সুন্দরী মেয়ে এসেছে বিয়েতে। তো শালা আমি চিন্তা করছি যে কি হলোটা কি যে আমেনা আন্টি কান্না করছে। আমেনা আন্টি আম্মুর বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকে। একসাথে তারা পড়াশোনা করেছে এবং কি একসাথে বড় হয়েছে, কিন্তু তাদের এমন বন্ধুত্বে এখানে কি এমন ঘটনা হলো তা আম্মুর কাছে বলছে জড়িয়ে ধরে। সেটা আমি নিজেও তো বুঝতে পারছি না। আচ্ছা বাদ দে, যা হবার হয়ে গিয়েছে। এসব আমাদের জেনে লাভ কি? আমরা রাতে বিয়ে খেতে এসেছি। শালা এমন খাওয়া খাওয়াবো যে বাপের নাম ভুলে যাবে। আমিও খুব টেনশনে আছি যে হলোটা কি। মানুষের হঠাৎ করে আনন্দের সময় দুঃখের কারণ তো খুঁজে পাচ্ছি না, বসে এইসব চিন্তা করছি। আরে আপা, আপনি এভাবে কান্না করবেন না। কি হয়েছে আমাদেরকে তো বলবেন, না বললে কিভাবে বুঝবো? আর এখানে কত মানুষ দেখেন যে রয়েছে, অনেকে অনেক কথা বলছি, এসব কিছু বুঝছি না। বিষয়টা এমন না। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এমন একটা কিছু ঘটনা ঘটে যাবে তা আমি ভাবতে পারিনি। ওর বাবা তো কোথায় মনে হয় জ্ঞান হারিয়ে বসে রয়েছে। এখন কিছু করার নেই। কি করব আমি? এই তুই চুপ করবি? ছোটবেলা থেকে তোর অভ্যাসটা গেল না। তোকে কখন থেকে বলে যাচ্ছি কি হয়েছে সেটা বল। আমার মেয়ের বিয়ে যে ছেলের সাথে ঠিক করা হয়েছিল, সেই ছেলেটা পালিয়ে গিয়েছে অন্য মেয়েকে নিয়ে। কিন্তু এখন বিয়ে বাড়িতে আমার সব মেহমান, কত দেশের মানুষ, শহরের সব থেকে নামি দামি মানুষের সামনে এখন আমি কি করব? মেয়ের বিয়ে যদি ভেঙে যায় তাহলে এই মেয়ে নিয়ে আমি কি করব? আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এখন মনে হচ্ছে এই মেয়ের এখন গলায় দড়ি দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের মান সম্মান যদি একবার নষ্ট হয় তাহলে কি করব? বেশি কথা বলবি, একদম একটা থাপ্পড় মারবো। তুই একটু বেশি চিন্তা করিস। তুই চিন্তা করিস কেন? আমার ছেলে আছে না? আমার ছেলের সাথে তোর বড় মেয়ের বিয়ে দেব। তুই এসব নিয়ে চিন্তা করিস না। কিন্তু আমার মেয়ে যে তোর ছেলে থেকে 5 বছরের বড়, ছেলে কি রাজি হবে? এমনি তো ওর সাথে শ্রাবণের বিয়ে ঠিক করেছি। এখন যদি বড় মেয়ের বিয়ে দিই, ও কি রাজি হবে? তুই এসব নিয়ে চিন্তা করিস কেন? রাজি করানোর দায়িত্ব আমার। ও রাজি হবে। ও কখনো আমার কথা ফেলবে না। তুই চিন্তা করিস না। তুই নিজ চিন্তে সব কিছু রেডি কর। আমি ওকে গিয়ে বলছি। আমি আর রাহাত দুজন গল্প করছি, তখনই আম্মু রুমে প্রবেশ করে। আম্মু রুমে এসে তখনই আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তোর কাছে একটা কথা বলতে চাই। গম্ভীর গলায় আম্মু কথাটা বলল। বুঝলাম না আম্মুর কথার মানেটা।
চাপা একটা কণ্ঠে আম্মু কথাটা বলল। তখন আম্মুর সামনে গিয়ে আমি বলে উঠলাম, কি হয়েছে আম্মু, এইভাবে কথা বলছো কেন? তোমার আবার গম্ভীর কথা কেন? কোনো কিছু হয়েছে নাকি? আন্টির কোনো বিপদ হয়েছে? তুমি এইভাবে কথা বলছো? একরকম সেটাই বটে। এখন সব কিছু তোর উপর। তোকে এই কথাটা রাখতেই হবে বাবা। এটা যে আমার মুখের কথা, না হলে তোর আন্টির সামনে আমি মুখ দেখাতে পারবো না। কি হয়েছে সেটা তো বলবে, না বললে বুঝবো কী করে? আগে তো বলো হয়েছেটা কি? এই নে পাঞ্জাবি, শেরওয়ানি এগুলো পরে নি। আজকে মনে কর তোর বিয়ে। এত কথা আমি আর শুনতে চাই না তোর মুখে। না, ও শুনতে চাই না। তুই চুপ করে রেডি হয়নি, আমি কথা দিয়ে ফেলেছি। আমি তো কিছুই বুঝলাম না। এ কথা বলে বের হয়ে গেল আম্মু। রাহাত হা করে তাকিয়ে রইল। সোজা আম্মু বের হয়ে গেল রুম থেকে। তখন রাহাত আমার কাছে এসে বলে ওঠে, কিরে, কিছুই তো বুঝলাম না। আন্টি এসব কি বলে গেল? তোর বিয়ে মানে? বুঝলাম না কিছুই। আজকে তোর বিয়ে করার সাথে এখানে তো আমি শুধু শুনলাম তোর আন্টির বড় মেয়ের বিয়ে, কিন্তু এখন আবার তোর বিয়ে। এখানে হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো বুঝতেছি না যে হচ্ছেটা কি, কিন্তু আম্মুর কণ্ঠটা এভাবে একেবারে গম্ভীর, জানি স্পষ্ট আমাকে বলে দিয়েছে আমি যেন এখানে না বলার কোনো সুযোগ নেই। হঠাৎ করে আমার বিয়ে? আরে ভাই, মাত্র ইউনিভার্সিটিতে উঠলাম, আমি পড়াশোনা শেষ করব, কিন্তু হঠাৎ করে এত বড় ঘটনা বুঝতে পারছি না। রাহাত বের হয়ে গেল, আমি রেডি হতে লাগলাম, কিন্তু আমি বুঝতেছি না কেন আম্মু বলেছে এখানে হয়তো বা আম্মুর মান সম্মান আছে। তাই আম্মুর মান সম্মানের দিকে তাকিয়ে আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম যে রাহাত এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই কাম সারছে। যা শুনলাম তা শোনার পর এখন তো দুয়ে দুয়ে যা মেলায় তাই হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে যখনই দরজার বাইরে যাব তখনই রাহাত প্রবেশ করে কথাটা বলল। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কেন, কি হয়েছে? তুই আবার কি শুনলি যে? আরে তোর আম্মুর বান্ধবীর মেয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওই ছেলেটা নাকি পালিয়েছে আর তাদেরকে নাকি ধোকা দিয়েছে, এবং কি তার বাবার অনেকগুলো টাকা নিয়ে পালিয়েছে। অবশ্যই ছেলেটাকে নাকি পাকড়াও করা হয়েছে, কিন্তু ও যে ধোকাবাজ তা তারা জানতো না। এটা নাকি ওর চক্রান্ত ছিল। আর তোর আঙ্কেলের বন্ধুর ছেলেটা? তার মানে আমি বুঝতেছি না এখনো। আরে গাধা, তুই বুঝতে পারছিস না? একবার চিন্তা কর যে এখানে বিয়ে তোর হচ্ছে কেন, আর ছেলেটা পালিয়ে গিয়েছে। এটার মানে বুঝতে পারছিস? তোর সাথে বিয়েটা হচ্ছে নীলার সাথে, মানে সিনিয়র মেয়ের সাথে তোর বিয়ে হচ্ছে ভাই। একটা মেয়ের হবু জামাই পালিয়ে গেছে, তার জন্য আমাকে বলেই পাঠা হতে হবে? এটা তো মানতে পারছি না। এটা কি করে হয় যে আমাকে দেবে? এটা তো মানতে পারা যায় না। কারণ হয়তো আমি ওকে পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আমার সাথে বিয়েটা দিতে হবে। কিন্তু তুই তো ওকে আগে থেকেই পছন্দ করিস। তাহলে তো ভালোই। তুই তো বললি যে আরে ভাই, পছন্দ করি, কিন্তু এভাবে যে আমার বিয়েটা হবে সেটা তো আমি আশা করিনি। আর পছন্দ করি, প্রথম দেখাতে হয়তো বা ভালো লেগেছে, তার মানে এই না যে আমি ওকে পার্মানেন্টলি ভালোবেসে ফেলেছি। এভাবে আমাকে কারোর সাথে বিয়ে দেওয়া, এটা তো মেনে নিতে পারছি না আমি। আমার কথার মাঝে তখনই দেখলাম যে অনেকগুলো লোক এসেছে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে বর কোনটা? এখানে আবির নামের কে আছে? তাকে আমরা সাজাতে এসেছি। এই তো, এই হচ্ছে বর্তমান বর। আপনারা ওকে নিয়ে যান, রুমে গিয়ে সাজিয়ে নিয়ে আসেন। হারামজাদা, কথাটা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। শালা, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই পালাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন, তোকে আমি পরে দেখে নেব। কিছুক্ষণ পর ছেলেগুলো আমাকে একটা রুমে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, নতুন করে আমার চুল কেটে দেয়, এরপর আমার সব কিছু পরিষ্কার করে দেয়, নতুন পাঞ্জাবি শেরওয়ানি পরিয়ে দিয়ে এরপর সাজুগুজু করিয়ে একদম যেন পাকিস্তানি নায়কদের মতো সাজিয়ে আমাকে নিচে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। বড়লোকদের বড় বড় বিষয়, এগুলো আমাদের মাথায় ঢুকবে না। বসে যে ওই ছেলেটাই নিচে নামছে, আমি যেন ছেলেটাকে দেখে ক্রাশ খেলাম। গ্রামের মধ্যে এরকম, কিন্তু এখানে যেন ছেলেটাকে একদম কোনো তামিল সিনেমার নায়কদের মতো লাগছে। আমি যেন ওর থেকে চোখ সরাতে পারছি না, কিন্তু এখন যেন আমার নিজেরই হিংসা হচ্ছে। তুই যেন আমার মান সম্মান বাঁচিয়েছিস। আজকে যদি তুই না থাকতি
তাহলে কি যে হয়ে যেত আমি নিজেও জানি না। নিজের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তুই শুধু শুধু এসব ভাবছিস, এসব চিন্তা করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোর মেয়ে তো আমার ওই মেয়ে, যেহেতু ছোট মেয়ের সাথে বিয়ে হয়নি, বড় মেয়ের সাথে বিয়ে হয়েছে। বড় মেয়ে খুবই লক্ষ্মী, আমারও তো ওকে খুব পছন্দ। আমি কখনো ভাবিনি আল্লাহ তাআলা আমার এই কথাটা পূরণ করবেন। আমি সত্যি বলতে মনে মনে এটাই চেয়েছিলাম যে তোর বড় মেয়ে হোক আমার ঘরের পুত্রবধূ। আসলেই দোস্ত, তুই যেভাবে স্বাভাবিকভাবে সবকিছু নিতে পারলি আমি ভাবিনি। একমাত্র বন্ধু তুই আমার, আর তুই এসব বলছিস আর একটা কথা বললে চোখ দিয়ে পানি ফেললে কিন্তু লাথি মারবো। এখন তোর নিজের মেয়ের বিয়ে, তুই বরঞ্চ এখানে কাজ করবি, তা না করে তুই এখানে বসে কান্না করছিস। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি বড়লোকদের বাসায় রয়ে গেলাম। বড় মেয়ের নাম নীরা, ছোট মেয়ে তো জানেন শ্রাবণী, তার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে তার বড় মেয়ের বিয়ে হয়ে যায়। এখন কি করব আমি? তাদের বাসা ছাদের উপর দাঁড়িয়ে আছে। অবশ্য শ্রাবণীকে আমার একদমই পছন্দ না, ও আমাকে সবসময় ছোট মনে করে। কিন্তু আজকে কেমন জানি না শ্রাবণী আমার দিকে তাকিয়ে রয়েছে, আর তার চোখে কেন জানি না করুণার মতো যেন চোখেও কিছুটা জল জমেছিল। আমার সাথে নীলার বিয়েটা হয়েছিল বলে বাসার ছাদে দেখলাম কিছু জানি না মিষ্টি ঘ্রাণ। পাশে ঘুরে তাকিয়ে দেখি যে অনেকগুলো ফুল গাছগুলো সবগুলো আমার পছন্দের। গাছের মধ্যে গোলাপ, অন্য পাশে গাঁদা ফুল, ডানে যেন পুরো ছাদটা মোমো করছিল। আকাশের চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল সাদা বেলি ফুলের পাপড়িগুলো। আনমনে এসব ভাবছিলাম, তখনই পেছন থেকে দেখলাম রাহাত এসে বলে ওঠে, কিরে, ছাদে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে পুরো জায়গায় খুঁজে বেড়াচ্ছি। অবশ্যই এখানে কিছু চিনি না আমি। আমি ভাবছি আগামীকাল চলে যাব, আর একটা মেয়ে তো নাম্বার জোগাড় করেছি। আরে বন্ধু, খুব আফসোস হচ্ছে। ভেবেছিলাম দুই বন্ধু মিলে অনেকগুলো মেয়ে পটাবো আর নাম্বার দেব, বড়লোক মেয়েদের সাথে কথা বলবো আর ফিল করব। আমরা এখন বড়লোকদের মেয়েদের সাথে কথা বলছি। চুপ কর হারামজাদা, তুই কথাই বলবি না, তোর সাথে কোনো কথাই নেই। শালা এমনিতেই আছে মন ভালো নেই, তুই এসেছিস খোঁচা মারতে। তোর শালার খোঁচা মারা আমি ঘুচিয়ে দেব, একবারে লাথি মেরে এখান থেকে ফেলে দেব। না ভাই, এত সহজে মরার ইচ্ছা আমার নাই। তুই তো বিয়ে করেছিস, বাসরও করবি, বইয়ের ভালোবাসা পাবি, সিনিয়র বইয়ের ভালোবাসা ঠিকই পাবি। আমি কি পাবো ভাই? আমি কখনোই বিয়েটাই করি নাই। সাথ তো অনেক কিছুই আছে, বইয়ের মুখটা দেখবো, বাচ্চা কাচ্চা দেখবো। আমাদের কথার মাঝে তখনই দেখলাম পেছন থেকে আম্মু চলে আসে। আমাদের দুজনকে ধমক দিয়ে বলে ওঠে, আসলে আবির, তুই গাধা নাকি? নতুন জায়গায় এসেছিস, মেয়েটার সাথে তোর আগে কখনো তেমন কথা হয়নি, বা তুই ওর সাথে পরিচিত না। আম্মু কি বলছো? এখন তুমি বলছো আমি তার সাথে গিয়ে পরিচিত হব, তাকে জিজ্ঞেস করবো যে কেমন আছে, কি করছে, তার নাম কি? আরে এটা তাদের বাসা, আমার বাসা না। সে আমাকে জিজ্ঞেস করবে, আমি কেন তাকে জিজ্ঞেস করব? তুমিও না আম্মু? আরে গাধা, তুই বুঝতে পারছিস না? আজকে প্রত্যেকটা ছেলের এটা হচ্ছে সব থেকে আনন্দের দিন। এই দিনটার জন্য কত ছেলেমেয়েরা অপেক্ষা করে। আজকের দিন হচ্ছে বাসর রাত, আর তুই এখানে বসে আছিস। নিজের বইয়ের ঘরে যা, এটা তাদের বাসা তো কি হয়েছে, আজকে থেকে তুই এখানেই থাকবি। আর তোর অ্যাডমিশনটা হয়ে গিয়েছে, তুই এখন থেকে এখানে পড়াশোনাটা চালিয়ে যাবি। আমার অনেক শখ যে তড়িঘড়ি করে আমাকে বিয়েটা দিয়ে দিয়েছো, এরপর এখন বলছো আমি এখান থেকে পড়াশোনাটা করতাম। বলবো আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এসব কি শুরু করলে? আমি যা বলছি তোর ভালোর জন্যই, আর এটাই আমার শেষ কথা। আমি বেশি কিছু বলতে পারবো না তোকে, এটাই আমার একদম চূড়ান্ত সিদ্ধান্ত। আম্মু কথাটা বলে চলে যায়। আমি আর কি করব? আমি নিচে গিয়ে নীলার রুমের সামনে দাঁড়িয়ে রইলাম। বুকটা কেমন জানি না ধকধক করছে, কিন্তু ভিতরে প্রবেশ করার মতো সাহসটা পাচ্ছিলাম না। প্রায় দীর্ঘ 5 মিনিট পর সাহস জুগিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। মেয়েটা সালাম দিতে আসতেই আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, সালাম করার প্রয়োজন নেই, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, তাই দয়া করে আপনি কখনো স্বামীর অধিকার ফলাতে আমার কাছে আসবেন না। কথাটা বলা মাত্র মেয়েটা ঘুমটা উঠিয়ে
গলাটা চেপে ধরে রাগে সরে বলে ওঠে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? আমি কি ইচ্ছাকৃতভাবে তোমাকে বিয়ে করেছি নাকি? আমার মা জোর করে আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি এখনো ছোট মানুষ, আমি এগুলো কিছুই বুঝি না। আমার আম্মু তো আমাকে জোর করে তোমার সাথে বিয়েটা দিয়েছে। আমি তো বিয়ে করতে চাইনি। বিয়ে যেহেতু হয়ে গেছে তোমার সাথে আমার, আমি তোমার স্ত্রী, তাই তুমি সবসময় আমার কথা শুনবে। যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু একেবারে পা ভেঙে বাসার মধ্যে রেখে দেবো। কথাটা শোনা মাত্রই আমার যেন গলা শুকিয়ে আসতে লাগলো, যেন এখনই পানি পিপাসা শুরু হয়ে গিয়েছে। এমন ভয়ঙ্কর রূপ আমি আর দেখিনি। আমি ভেবেছিলাম ভদ্রতার পেছনে এত বড় একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে, তা তো আমি আগে খেয়াল করিনি। মাগো, তুমি তোমার ছেলেকে কোন নরকে ফেলে রেখেছো? আমার তো এখনই ভয় লাগছে। কি হলো, কি ভাবছো? আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমার খুব ভয় লাগছে। এটা দ্বিতীয়বার বলতে পারবে না। নিজের স্ত্রীকে কেউ আপনি করে বলে? তুমি আমাকে তুমি করে বলবে, এটাই আমার শেষ কথা। এর থেকে আর বেশি আমি বলতে পারবো না। হ্যাঁ, জীবনে আমার বাবা আমার গায়ে হাত তোলেনি, আর তুমি কি না আমাকে মেরেছো? আমার এখন কষ্টে কান্না পাচ্ছে। আম্মু, আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? এমন একটা দজ্জালের সাথে আমাকে বিয়ে দিয়েছো যে কি বলবো। তখন মেয়েটা আবার বলে ওঠে, এই চুপ করবে, না হলে কিন্তু আরেকটা থাপ্পড় দেবো। তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারেনি, তাই আমি নিজেই শিক্ষা দিচ্ছি। বেশি কথা বললে কিন্তু 2-4টা থাপ্পড় আবারও গালের মধ্যে লেগে যাবে। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আমি গালে হাত দিয়ে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমানোর জন্য যাব, ঠিক তখনই আবার হাতটা ধরে মেয়েটা বলল, বালিশটা নিয়ে কোথায় যাচ্ছ? কেন? সোফায় ঘুমানোর জন্য। এত বড় একটা খাট, তাতে তুমি সোফায় ঘুমাবে কেন? আমরা তো খাটেই ঘুমাবো। আমি আপনার সাথে কেন ঘুমাবো? আপনি একটা মেয়ে, আমি একটা ছেলে, তাই আপনি ওখানে ঘুমাবেন, আমি এখানে ঘুমাবো, এটাই তো। তুমি কি আসলেই বাচ্চা? আমরা স্বামী স্ত্রী, তাই আমরা একসাথে ঘুমাবো। তুমি কেন ওখানে ঘুমাবে? আমি কি আপনাকে স্ত্রী হিসেবে মানি নাকি যে আপনি বললেই আমি ওখানে ঘুমাবো? আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাবো। মেয়েটা আমার হাতটা ধরে এরপর আমার দিকে রাগি চোখে তাকাতেই আমার জন্য পুরো পৃথিবীটাই উল্টে যায়। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার থেকে মাত্র 5 বছরের জুনিয়র, তাতে কি হয়েছে? আমি সব কিছু মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। আর এখন থেকে যদি আমার কথা ছাড়া বা অন্য কিছু করো বা আমার অবাধ্য হও, তাহলে তোমার খবর আছে। তোমার মোবাইল ফোনটা দাও তো। আমি তো বিছানার মধ্যে বালিশটা রেখে শুয়ে পড়লাম। তখনই মেয়েটা আমার কাছ থেকে মোবাইলটা চাইলো, কিন্তু কেন বুঝলাম না। ওর কাছে এত দামি ফোন, আমার তো সস্তা একটা অ্যান্ড্রয়েড ফোন, কেন চাচ্ছে বুঝতেছি না। আবারও আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো, এভাবে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? মোবাইলটা চাচ্ছি, মোবাইলটা দাও। না মানে মোবাইলটা মোবাইলটা দিয়ে কি হবে? মোবাইল দিয়ে কি করবেন আপনি? মোবাইল দিয়ে যা ইচ্ছে তাই করবো, দিতে বলেছি, দাও। এক প্রকার জোরাজুরি করে আমার থেকে মোবাইলটা নিল। ফোনটা নিয়ে কি জানি বসে বসে চ্যাট করতে লাগলো, বুঝতেছি না। দেখলাম মোবাইলটা দেখছে আর কেমন জানি না ওর মাথা গরম হয়ে যাচ্ছে। তখনই হঠাৎ করে মোবাইলটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে। এরপর শার্টের কলারটা চেপে ধরে বলে ওঠে, আল্লাহ গো, আমার এত স্বাদের ফোনটা নিজের টাকা জমিয়ে কিনেছিলাম, ভেঙে ফেললো। এই, তোর এই ফোনের মধ্যে এতগুলো মেয়ে কোথা থেকে আসলো? আর তুই মেয়েদের সাথে কিসের কথা বলিস? তোকে মেয়েরা কেন মেসেজ করে? তোর সমস্যা কি? ফোনের মধ্যে এসব কেন? আর যদি কোনো দিন, এটা কিন্তু তোর শেষ ওয়ার্নিং। আমি তো ভয়ে একেবারে চুপ হয়ে রইলাম, যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখনই দেখলাম নীলা তার ব্যাগ থেকে একটা নতুন ফোন বের করলো। এটা মনে হয় নতুন লঞ্চ হয়েছে, আইফোন 17 প্রো ম্যাক্স। ফোনটা নিয়ে অনেকগুলো সেটিং করে এরপর দেখলাম তার ছবি, এবং এরপর আমার ছবি দিয়ে প্রোফাইলের মধ্যে পিকচার দেয়। তারপর ওয়ালপেপার সব কিছু দিয়ে সুন্দর করে ঠিক করে আমার হাতে ফোনটা দিয়ে বলে, এখন থেকে তুমি এই ফোনে আমাকে কল করবে। এখানে শুধু আমি ফ্যামিলির নাম্বার আর আমার নাম্বারটা সেভ করে দিয়েছি। আর ফেসবুকের মধ্যে সব কিছু ডিলিট করে দিয়েছি। এখন থেকে নতুন ফেসবুকটা তুমি ইউজ করবে। ওখানে তো আমার অনেক বন্ধু বান্ধব অ্যাড ছিল। আমি কিভাবে, আমাকে আর কিছু বলতে ছিল না, শুধু এইটুকু বললো নিজের ফ্রেন্ডদের অ্যাড করে নিতে। আর কোনো মেয়েকে যদি অ্যাড করি, বারবার মেসেজ করি, তাহলে আমার খবর আছে। কথাটা বলে আমার পাশে শুয়ে পড়ে নীলা।
আমিও কি করব, বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কোনো কিছু বুকের ওপর ভারী অনুভব করতে লাগলাম। হালকা চোখ মেলে তাকিয়ে দেখে বুকের ওপর শুয়ে আছে নীলা। নিজের স্বামীর বুকের মধ্যে ঘুমিয়ে থাকার এই যে একটা অন্যরকম ফিলিংস, আসলে এই প্রিয় মানুষের বুকে ঘুমালে এত যে শান্তি কখনো উপলব্ধি করতেই পারলাম না। আজকে বুঝতে পারলাম মানেটা। সকালে দরজার শব্দে ঘুমটা ভেঙে যায়। বুঝতে পারলাম নাস্তা খাওয়ার জন্য ডাকছে। আমি ঘুম থেকে উঠবো, তখন দেখলাম নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কাছে অন্যরকম ফিলিংস হতে লাগলো। রুমের জানালা দিয়ে সূর্যের আলো ওর মুখে পড়তেই ওর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। আসলেই ঘুমন্ত অবস্থায় মেয়েদেরকে একদম বাচ্চাদের মতো লাগে, যেন ওরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা জিনিস। তাই তো কবি বলেছে যে ঘুমন্ত পরী ঘুমানোর অবস্থায় যে কোনো মেয়েকে পরীর মতো লাগে, তাদের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এক দৃষ্টিতে ওর দিকে আমি তাকিয়ে আছি, তখন নীলার নাড়াচাড়ায় আমি ঘুমানোর ভান করে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি এখনো আবিরের বুকেই ঘুমিয়ে আছি, ওকে চেপে ধরে। দরজার শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আমি ওখান থেকে উঠি, যেন এখনো ঘুম চোখের মধ্যেই ওর বুক থেকে সরে যেতেই ঘুম অদৃশ্যের মতো চলে যায়। আবির ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় ওকে খুব সুন্দর লাগছে, একদম বাচ্চাদের মতো। হঠাৎ মনে হলো ছোট বোনের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছিল। আমার কি আসলেই উচিত নিজের থেকে বয়সে ছোট্ট একটা ছেলের সাথে সংসার করা? কিন্তু কেন জানি না আমি ওর প্রতি দুর্বল হয়ে গেলাম, ওকে ভালোবেসে ফেললাম। আসলে প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এভাবে যে জোর করে এমন কিছু হয়ে যাবে তা ভাবতে পারিনি। বিয়েটা এভাবে অদ্ভুতভাবে হবে তাও কল্পনা করিনি। ওর প্রতি ভালোবাসাটা আমার তখন বেড়ে গেছে যখন সবাই আমার এই পরিস্থিতিতে না করেছে, কিন্তু ও একমাত্র ব্যক্তি যে কিনা এক কথাতেই রাজি হয়েছে আমাকে বিয়ে করতে, কোনো শর্ত ছাড়া। যে আমি তার থেকে বয়সে বড় কোনো কিছুই মানেনি, আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, তাই তো ওকে ভালোবাসতে আমি বাধ্য। চোখ খুলে তাকিয়ে দেখি সামনে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো খুলে কি জানি করছে। সামনে ভালো করে তাকিয়ে দেখি যে নীলা মেকআপ করছে। বাবারে, মেকআপের এত কিছু জিনিস দেখে হা করে তাকিয়ে রইলাম, যেন একটা পার্লার। তখনই আমি ঘুমানোর ভান ছেড়ে শুয়ে রইলাম। নীলা আমার সামনে আসলো। আমি হালকা তাকিয়ে দেখলাম আজকে অসম্ভব সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। তখনই নীলা আবার কাছে এসে বলে ওঠে, এই ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, তোমাকে নিচে যেতে বলেছে, নাস্তা বানিয়ে বসে আছে তোমার জন্য, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। নীলা কথাটা বলে নিচে চলে যায়। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম সবাই বসে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে বসলাম, কারণ আন্টি আঙ্কেল সবাই ওখানে বসে আছে, সাথে আব্বু আম্মু। সারাদিন শ্রাবণীকে দেখলাম না, ও কোথায় জানি চলে গিয়েছে। কিছুক্ষণ পর আসলো শ্রাবণী, ওরও মন খারাপ, কিন্তু জানি না তার কারণটা। আমি নাস্তা টেবিলে বসতেই আম্মু বলে ওঠে, আবির যে ইউনিভার্সিটিতে এখন পড়বে এখানে নাকি শ্রাবণীও পড়ে, তাহলে দুজনে যেতে পারবে একসাথে। সমস্যা নেই তো, যখন নীলা অফিসে যাবে তখন গাড়ি করে দিয়ে আসবে। আমি কিছু বললাম না, চুপ করে খেতে লাগলাম। তখনই শ্রাবণী গম্ভীর গলায় বলে ওঠে, না, প্রয়োজন নেই, আমি একা যেতে পারবো। আমার এখানে বাইক আছে, আমি বাইকে করে যাব। আর আমি নীলাপুর গাড়িতে যাব কেন? আমার নিজের বাইক আছে, নিজের গাড়ি আছে, সব কিছুই আছে আমার। ও গাড়িতে যাওয়ার প্রয়োজন নেই কোনো। ও নিজের জামাইকে নিয়ে যেতে পারে, আমাকে প্রয়োজন নেই। তাহলে আবির, তুমি সব সময় নীলার সাথে যাবে আর নীলা তোমাকে নিয়ে আসবে, দুজন একসাথে যাবে। তাহলে আমরাও চিন্তা মুক্ত হব, কারণ নীলা একা একা অফিসে যায় মাঝে মধ্যে, তাই আমার একা ওকে পাঠাতে কেমন জানি লাগে। তোমার ভার্সিটি আর ওর অফিস পাশাপাশি, তাই কোনো সমস্যা নেই। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম, কারণ আমি জানি কিছু বললে পরে আমাকে নীলা ধরে কেলাবে। তো কিছুই বলছি না ভয়ে। খাওয়া দাওয়া করে বিকেলে আব্বু আম্মু তারা সবাই চলে যায়। সকালবেলা নাকি রাহাত চলে গিয়েছে, তাই রাহাতকে আর দেখা হয়নি। এখন থেকে আমাকে এখানে থেকেই পড়াশোনা করতে হবে, আর এখান থেকে পড়াশোনা শেষ করে তারপর বাকি গেছো। রেডি হয়ে নিচে আসো, আমি দাঁড়ালাম। জামা কাপড় তেমন নেওয়া হয়নি, গতকালকে যেগুলো নিয়ে এসেছিলাম এগুলো পরে নিচে নামলাম। তখনই দেখলাম আমার দিকে তাকিয়ে আছে নীলা। তোমার জন্য শপিং করা লাগবে,
ভার্সিটি শেষ হওয়ার পরে অপেক্ষা করো, আমি এসে তোমাকে শপিং মলে নিয়ে যাব। কেন? প্রয়োজন নেই। আম্মু আমাকে টাকা দিয়েছে, আমি নিজে নিতে পারবো। কথাটা বলতে রাগে চোখে আমার দিকে তাকিয়ে রইল নীলা। চুপ করে রইলাম, কিছু বললাম না। এরপর আমি নীলার সাথে গাড়িতে উঠে বসলাম। আমাকে সোজা একটা শপিং মলে নিয়ে যায়। এরপর এক গাদা জামা কাপড় নিয়ে ওকে কিছু জামা কাপড় ওখানের মধ্যে আমাকে পাঠিয়ে দেয়। এরপর আর সবগুলো ও গাড়িতে নিয়ে আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলে ওঠে, ভার্সিটিতে যাচ্ছ পড়াশোনা করতে, কিন্তু হ্যাঁ, তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, যদি কোনো মেয়ের সাথে তোমাকে কথা বলতে দেখি বা কিছু করতে দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ অন্য কেউ হবে না। এখানের মধ্যে আমি অনেককেই বলে দিয়েছি তোমার বিষয়, আর এটা মাথায় রাখবে, ভার্সিটিটা আমার, তাই এখানে সভাপতিও আমি, সব কিছু আমি হ্যান্ডেল করি। তাই মাথায় রাখবে, কখনো কিছু করলে, কারোর সাথে কথা বললে সব খবর কিন্তু আমার কানে আসবে। সব ধরনের কথাই হয়েছে। এই সিনিয়র মেয়েটার অত্যাচার আমার আর ভালো লাগছে না। কথাটা বলে নীলা চলে যায় ওখান থেকে অফিসের জন্য। আমিও ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে বসে রইলাম। তখনই দেখলাম যে শ্রাবণী ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। ওকে দেখলাম মন খারাপ, ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। দেখলাম কয়েকটা ছেলে ওকে ডিস্টার্ব করছে। আমি সামনে গেলাম, সামনে গিয়ে দু চারটা থাপ্পড় দিতেই ছেলেগুলো পালিয়ে গেল। আসলে আমি এমনিতেই হালকাতে ভদ্র ছেলে মনে হলো তেমনটা না, মারামারিতে ওস্তাদ। আমি আর ওরা তো মাত্র শহরের একদম ফার্মের মুরগির মতো, ওরা ওখানে পড়ে থাকবে। ধন্যবাদ। আর আসলে সরি তোমার সাথে এমন দুর্ব্যবহারের জন্য। আমি তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝতে পেরেছি আসলে মানুষকে এভাবে যাচাই করতে নেই। তুমি এভাবে বদলে যাবে ভাবতেই পারিনি। আর না, কোনো ব্যাপার না। আসলে আমি ওইভাবে চলাফেরা করি না, আর বাড়ির মধ্যে থাকি, তাই যেমন ইচ্ছা তেমনভাবে চলি। তার জন্য হয়তো বা তোমার মনে হয়েছে। কিছু বললাম না, চুপ করে রইলাম। তখন আমি কিছু না ভেবেই আবিরকে বলে উঠলাম, আচ্ছা তুমি কি সত্যি আমার আপুকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে, তাই আমি ওকে এখন স্ত্রী হিসাবে মেনে নিতে পারিনি, কারণ আমাদের দুজনের সম্পর্কে এখনো স্বামী স্ত্রী হলেও নিজেদের মধ্যে মেলেনি। সত্যি বলছো আবির? শ্রাবণের মুখের কোণে কেমন জানি না একটা হাসি চলে আসে। এরপর হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তাহলে আজকে থেকে আমরা দুজন বন্ধু। আমিও আমার হাতটা বাড়িয়ে দিলাম। এরপর দুজন একসাথে ক্লাসে গেলাম। ও নিজের ক্লাসে, আমি আমার ক্লাসে গেলাম। দুইটা ক্লাস শেষ করতেই তখনই শ্রাবণী ডাক দিল। আমি বের হলাম। তখন শ্রাবণী বলে ওঠে, চলো আমরা ঘুরতে যাই দুজনে। তুমি কি এখানে কিছুই চেনো না? আমাদের এখানে অনেক জায়গায় ঘোরার মতো আছে, তোমাকে নিয়ে যাই চলো। এরপর ভার্সিটি থেকে ক্লাস না করে আমি আর শ্রাবণী দুজনে ঘোরাঘুরি করতে লাগলাম। পুরো শহরটা আমরা দুজন ঘুরছি। শ্রাবণী হাসতে লাগলো আর আমরা গল্প করছি। এভাবে সারাদিন কেটে গেল। শ্রাবণীর কাছে কেমন জানি না ভালো লাগতে শুরু করলো আমাকে। আসলে ছেলেটা অন্যরকম একটা মানুষ, ওকে ভালোবাসতে বাধ্য, কারণ ছেলেটার কথাবার্তা এমন যে আকৃষ্ট করতে বাধ্য করবে। অফিসের মধ্যে মিটিং করছি, কিন্তু আমার কেমন জানি না মনের মধ্যে একটা হাহাকার আসতে শুরু করলো। আবার কেন জানি না শুধু বারবার মনে হচ্ছে আমার কোনো কিছু কেউ কেড়ে নিতে যাচ্ছে। এটা কেন মনে হচ্ছে জানি না। অফিসের মিটিংটা কোনো একরকমে শেষ করে যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি, মনে হলো আবিরের এখন তো ছুটির সময়। এটা ভেবেই আমি গাড়িটা বের করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে কিছুক্ষণ পরেই ভার্সিটি পৌঁছে দেখি আবির নেই। কল করছি, ফোন ধরছে না। প্রায় কিছুক্ষণ পর দেখলাম শ্রাবণী আর আবির দুইজনে হাসাহাসি করে ভার্সিটির মধ্যে আসছে। এটা দেখার পর আমার কেমন জানি না মাথা গরম হয়ে যেতে লাগলো। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দুজন হাত ধরে আছে আর হাসাহাসি করছে। তখনই আমি আবিরের সামনে গেলাম, গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। হঠাৎ করে সামনে পড়লো নীলা। আমাকে আর শ্রাবণীকে এভাবে হাসাহাসি করতে দেখে তখনই নীলা কেমন জানি না রেগে গেল আর আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোমার জন্য কত সময় ধরে আমি এখানে অপেক্ষা করছি, তোমার কোনো ধারণা আছে? আর তোমাকে কতবার কল করেছি, তুমি একটা ফোনও রিসিভ করছো না। তুমি বাসায় যাবে না? এখানে তুমি কি করছো? আজকে তুমি ক্লাস করোনি, কোথায় ছিলে? তোমাকে আমি দেখেছি। আপু ও তো আমার সাথেই ছিল, তোমরা দুজন ঘোরাঘুরি করেছি আমরা। শ্রাবণী, আমি তোর সাথে কথা বলছি না, আমরা স্বামী স্ত্রী কথা বলছি। মাঝখানে তুই কথা বলবি না আমার আর আবিরের মধ্যে।
দুই বোনের মধ্যে হঠাৎ হলোটা কি? আমার জন্য তাদের আবার ঝগড়া শুরু হলো না তো? আর ওরা আবার আমার জন্য ঝগড়া করছে কেন, কিছুই তো বুঝলাম না। আমার হাতটা ধরে নীলা আমাকে গাড়িতে নিয়ে যায়। আমি গাড়িতে উঠে বসি। এরপর নীলা গাড়িটা চালিয়ে যেতে লাগলো। শ্রাবণী, ছোটবেলা থেকেই তুমি আমার সব কিছু নিয়েছো। ছোটবেলা থেকে যা পছন্দ করতাম তা তুমি নিজেই নিয়ে নিয়েছো। শুধু নিজের ছোট বোন হিসেবে আমি তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু আমি সব কিছু দিতে পারবো নিজের ভালোবাসাকে না। আবির আমার হাজব্যান্ড, আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি ওকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। ও আমার ভালোবাসার মানুষ, সে আমার ভালোবাসার মানুষ, আমার ঘরের মানুষ। আমি তাকে তোমার হাতে তুলে দিতে পারবো না। গাড়িটা বাসার সামনে আসে। এরপর নীলা আমাকে সাথে করে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আমার শার্টের কলারটা চেপে ধরে আমাকে দরজার সাথে লাগিয়ে ও বলে ওঠে, তোমাকে শেষবারের মতো বলছি, তুমি শ্রাবণীর সাথে আর কথা বলবে না, আর ওর সাথে ভার্সিটিতে তেমন হেসেও কথা বলবে না, আর আমার অনুমতি ছাড়া ভার্সিটি থেকে বের হবে না। আমার ভালো লাগে না তুমি কারোর সাথে কথা বলো, এটাই আমার শেষ কথা। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। বাবারে, দুইটা মেয়ের মধ্যে আমার জন্য আবার কি হলো? এমনিতে জোর করে বিয়ে দিয়েছে, আবার জোর করে স্বামীর অধিকারও ফলাচ্ছে। দেখলাম আমার জন্য যত শপিং করেছে সব কিছু নীলা এখানে ফেলে রেখেছে, তাই আমি ওগুলো দেখছি। তখন দেখলাম নীলা দরজা খুলে বের হচ্ছে। ওর গায়ের মধ্যে শুধু একটা তোয়ালে জড়ানো। এটা দেখার পর লজ্জায় আমি তো চোখ বন্ধ করে নিলাম। এভাবে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা তো বইরা পায়, মেয়েরা পায়, তুমি কেন লজ্জা পাচ্ছ? কথাটা বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়। তখনই ওখানে কিছু পানি থাকে, পানিতে পা পিছলে পড়ে যায়। তখনই আমি ওকে ধরি আর ও আমার গায়ের উপর উঠে পড়ে। আমার ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায়। আমি যেন এক অজানা দেশে হারিয়ে যাই। আমাদের এভাবে জড়িয়ে থাকা প্রায় 5 মিনিটের মতো থাকে। কী অবস্থার মধ্যে আছি আমি নিজেও জানি না। আর যেন দুজনেই কোনো একটা দেশে হারিয়ে গিয়েছে। আমাদের ঘোর কাটে বাইরের দরজার শব্দে। তখনই দরজায় নীলা আমার উপর থেকে উঠে বসে। আমিও ওয়াশরুমে চলে যাই। নীলা, নিচে খাওয়া দাওয়া করে নে। আসছি আম্মু। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। নীলার আম্মুকে জিজ্ঞেস করলাম, আন্টি শ্রাবণীকে দেখছি না, শ্রাবণী নেই? শ্রাবণী আসলে ওর বান্ধবীদের বাসায় স্টাডি করবে, এখানে তেমন আর আসবে না ও। কি হয়েছে জানি না, ওর মন খারাপ, তার কারণটা জিজ্ঞেস করেছি, বলেনি। তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি এখন খেয়ে শুয়ে পড়বে। আর নীলা, তোর বাবা আর আমরা দুজন সিঙ্গাপুর যাব ডাক্তার দেখানোর জন্য। ওখানে কিছুদিন আমরা থাকব। তুই আর আবির দুজনে বাসায় থাকবি। কাজের লোকদেরকে বলে দিয়েছি, তোদের সব কিছু দেখে রাখবে। বাসার মধ্যে যদি কেউ না থাকে তাহলে এই টেবিল মেয়েটা তো আমাকে অত্যাচার করে মেরে ফেলবে। ঠিক আছে আম্মু, এখানে অফিসের কাজগুলো আমি মিটিয়ে তোমাদের কাছে আবিকে নিয়ে যাব। বড় লোকদের বড় বড় বিষয়, আমি ছোটোখাটো একজন মানুষ, এইসব চিন্তা করে লাভ নেই। বিকেলে এমনি একটু ঘুম পাচ্ছিল, তাই আমি রুমে এসে শুয়ে পড়লাম। নীলা ল্যাপটপের মধ্যে তার অফিসের কাজ করতে লাগলো। ছাদে দাঁড়িয়ে আছি, ভাবছি আমি যা করছি তা কি ঠিক করছি? আমাকে কি সত্যি এগুলো করা উচিত? আবির আমাকে তার স্ত্রী হিসেবে এখনো মেনে নিতে পারেনি। আমি জোর করে তার কাছ থেকে নিজের স্ত্রীর অধিকার চাচ্ছি, কিন্তু এটা তো ঠিক না। কিন্তু আমার যা চেষ্টা আমি করব আমার জিনিসটা নিজের করে নিতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখনও নীলা ঘুমাচ্ছে। আচ্ছা, সকালে আমাদের ক্লাস হবে, তাই সকালবেলায় যেতে বলেছে, তাই আমি রেডি হয়ে নিলাম। আমাকে নিচে নামতে দেখে তখন আন্টি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে বাবা, তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছো? এখনো তো নীলা ঘুম থেকে উঠেনি, ওর তো এখনো সময় হয়নি। আসলে আমাকে সকালবেলা যেতে হবে, কারণ আজকে সকালে আমাদের ক্লাস। ঘুম থেকে উঠলে বলেন যে আমি সকালে চলে গিয়েছি, কারণ আমার ক্লাস আছে। কথাটা বলে আমি নাস্তা করে বাসা থেকে চলে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির সামনে এসে আমি ভিতরে ক্যাম্পাসে প্রবেশ করলাম। গাছের নিচে বসলাম। বসে ভাবতে লাগলাম, নীলাকে তো আমি পছন্দ করি, কিন্তু ওকে তো আমি এটা বলছি না যে আমি ওকে ভালোবাসি। হয়তো যেভাবে আমাদের সম্পর্কটা হোক, প্রকৃতিভাবে আমার বলা উচিত যে আমি ওকে ভালোবাসি। মেয়েদের জীবনে একটা স্বপ্ন থাকে, হয়তো তার স্বপ্নটা সে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসবে। ঘুম থেকে উঠে দেখি আবির রুমে নেই। আমি নিচে এসে আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলে ওঠে,
আবির তোমাকে বলেনি ওর নাকি সকালে ক্লাস আছে, তাই তো সকালে বের হয়ে গিয়েছে নাস্তা করে। তুমিও অফিসে যাও, তোমারও তো অফিসের সময় হয়ে গিয়েছে। আসার সময় না হয় আবিরকে পিক আপ করে নিয়ে এসো। কিন্তু আবির তো আমাকে কিছু বললো না। মাথাটা গরম হয়ে গেল ওর প্রতি। বসে আছি, তখনই দেখলাম কোথা থেকে শ্রাবণ এসেছে। আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি বাসায় যাচ্ছ না কেন? তোমার ফ্রেন্ডের বাসায় কি করছো? ভালো লাগে না, তার জন্য যাচ্ছি না। ভালো লাগে না? কিন্তু কেন ভালো লাগে না? বলতে পারবো না, কিন্তু একটা কথা তুমি আমাকে বলবে। তোমার সাথে যখন নীলার বিয়ে হয় তখন তুমি কি বিয়েতে সত্যিই রাজি ছিলে? এমন কথা বলছে এমন কথা বলছে কেন শ্রাবণী? বুঝতে পারছি না ওর কথার মানে। আমি বুঝলাম না। তখন আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে বিয়েটা আমার আম্মুর বলার জন্যই আমি করেছি। তুমি তো জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আর এমনি আম্মু আমাকে বলেছে, তার জন্য আমি রাজি হয়েছি। আমি আম্মুর কথা কখনো অমান্য করতে পারি না। তাহলে সত্যি কি তুমি নীলা আপুকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করনি? এরপর দেখলাম ক্লাসের সময় হয়ে গিয়েছে, দুজন ক্লাসে গেলাম। আবির এখন ক্লাস শেষ হওয়ার কথা, তাই আমি ওর ভার্সিটির উদ্দেশ্যে যাই আবিরকে বাসায় নিয়ে আসার জন্য। আমার মনের ভিতরে কেমন জানি না একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, তার জন্য আমি ওখান থেকে যাই। সবগুলো ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি। এখনই হাতের ফোনটা বেজে ওঠে, দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত বলে ওঠে, কি রে, কি অবস্থা বন্ধু? তোর তো দেখছি কোনো খোঁজ খবর নেই। রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রাহাত বলে ওঠে, তাহলে তুই এখন কি ভাবছিস? আমি মনে করি তুই সব কিছু ওকে খুলে বললেই ভালো হয়, যে তুই ওকে ভালোবাসিস। আর এসব বলে সব কিছু নিজেদের মধ্যে মিটমাট করা ভালো, কারণ মানুষ জীবনে বিয়ে একবারই করে, বারবার না। আমার মনে হয় তোর ওকে মেনে নেওয়া উচিত। আমিও সেটাই ভাবছি। ওর যা অধিকার আমি তাকে দেব। আমাদের কথার মাঝে তখন শ্রাবণী আমার কাছে আসে, আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে আবির, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজলাম, সব জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে পাইলাম না। কেন? তখন শ্রাবণী আমার হাত ধরে বলে, আবির, তুমি তুমি তো আমার আপুকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করনি, এক প্রকার জোর করেই তো করে তোমার সাথে আপুর বিয়েটা দিয়েছে। তাহলে তুমি আমার আপুকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাকে পছন্দ করি এবং এবং কি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি আপুকে ডিভোর্স দিয়ে দিলে আমরা দুজন বিয়ে করে সংসার করতে পারবো। আমি ভার্সিটিতে এসে এইসব শুনে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। আমি ওদের সামনেই দাঁড়িয়ে আছি, আর ওরা দুইজন একজন আরেকজনের হাত ধরে কথাগুলো বলছে। আমার যেন বুকটা ফেটেই যাচ্ছে কথাগুলো শোনার পর। শ্রাবণী আমার হাতটা ধরে কথাটা বলল। আমি কিছু বলবো তার আগেই দেখি আমাদের সামনে দাঁড়িয়ে আছে নীলা। নীলা এটা শোনার পর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলো না, ওর চোখে স্পষ্ট আমি পানি দেখলাম। তখন আমি ওকে পেছন থেকে ডাকলাম, কিন্তু নীলা একটা কথাও শুনলো না, দৌড়ে ওখান থেকে চলে যেতে লাগলো। শুনেছ, ভালো হয়েছে। তা এখন তুমি ডিভোর্স দিয়ে দিয়ে দিতে পারবে আর আমাকে বিয়ে করতে পারবে? আমি তোমাকে একবারও বলেছি যে আমি তোমাকে বিয়ে করব বা তোমাকে ভালোবাসি? আর তুমি আমাকে ভালোবাসে মানে কি? আমি শুধু নীলাকে ভালোবাসি। তুমি নিজেকে কী ভাবো, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে কথা বলবো, সংসার বাঁধবো? আবিরের মুখে কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নীলা দৌড়ে ওখান থেকে চলে যেতে লাগলো। আমি ওর পেছনে যাচ্ছি, কিন্তু নীলা থামছে না। এক প্রকার দৌড়ে আমি ওকে ধরলাম। তুমি আমার হাত ধরেছো কেন? আমাকে ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমি আমার স্ত্রীর হাত ধরেছি, তাতে কার কি? আমি কারোর স্ত্রী না। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করে দেব। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তো আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি তখন ওর সাথে বিয়ে করে সংসার করো। আমি চাই না আমার জন্য আমার বোন কষ্ট পাক। আমি প্রয়োজন হলে মারা যাব, তারপরেও আমি চাই না আমার জন্য অন্য কেউ কষ্ট পাক। আমি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম, মাথাটা প্রচুর গরম হয়ে গেল। তখন নীলা কাঁদতে লাগলো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এই পাগল মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। আমি কেন তোমার কাছ থেকে ডিভোর্স চাইবো? তুমি আমার সিনিয়র বউ, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি জানি তুমি মিথ্যে বলছো, শুধু আমার মন গলানোর জন্য। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শ্রাবণীকে ভালোবাসো।
আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার ঠোঁট ও ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এবার বিশ্বাস হচ্ছে নাকি আবার দেব? চারপাশে মানুষ তাকিয়ে রয়েছে আমাদের এমন দৃশ্য দেখে। তখন লজ্জায় নীলা মাথা নিচু করে ফেললো। এরপর বলে উঠল, এসব কি করছো? মানুষ দেখছে তো। মানুষ দেখুক, তাতে আমার কি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর আমি তাকে যা ইচ্ছা করব। তাহলে তুমি যে বললে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে মানোনি, তুমি আমাকে কখনো স্বীকৃতি দিবে না, তুমি আমাকে ভালোবাসো না, শুধু বোঝা হিসেবে দেখো, তাই আমি তোমার বোঝা হিসেবে থাকতে চাই না। এই পাগলি, কে বলেছে এসব তোমাকে? তুমি আমার প্রথম ভালোবাসা। আমি জীবনে বিয়ে একটাই করব, আর আমি আমার প্রথম স্ত্রীকেই ভালোবাসবো। আর সেই মানুষটা এখন তুমি, যে আমার প্রথম স্ত্রী, আর আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো তুমি? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সত্যি তো? হুম। তখনই দেখে নীলা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর নীলাকে আমি ধরাধরি করে বাসায় নিয়ে যাই। এরপর ওর মা বলে ওঠে, কি হয়েছে নীলার? ও অজ্ঞান হলো কি করে বাবা? হঠাৎ করে আসার সময় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তো বুঝতে পারছি না তার কারণটা। মেয়েটা সারাদিন কিছু খায়নি হয়তো। তখনই দেখলাম কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার এসে বলে না খাওয়ার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রায় কিছুক্ষণ পর নীলার জ্ঞান আসে। নীলার জ্ঞান আসার পর আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তুমি আজকে সারাদিন কিছু খাওনি কেন? আমি আজকে সারা দিন কেন জানি না একটু টেনশনে ছিলাম। জানি না মনের ভিতরটা কেন জানি না হাহাকার করছিল, শুধু বারবার কিসের জানি কষ্ট হচ্ছিল। আমার মনে হয়েছিল আমি কিছু হারাতে যাচ্ছি। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি নীলার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কথা দিচ্ছি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন ভরিয়ে রাখবো। সত্যি তুমি আমাকে মেনে নেবে? কারণ আমি তো তোমার থেকে সিনিয়র। তাতে কি হয়েছে? আমি আমার সিনিয়র বউকেই ভালোবাসবো সারা জীবন। সত্যি বলছো তো? তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে? এভাবে তোমার এই বুকে আমাকে আগলে ধরে রাখবে? সত্যি বলছি, তোমার হাতটা ধরে বলছি, সারাটা জীবন তোমাকে আমি এভাবে জড়িয়ে ধরে থাকবো। তখন নীলা আমার বুকে মাথা রাখলো। এরপর আমি খাবার নিয়ে আসলাম আর নিজের হাতে খাইয়ে দিলাম। নীলাও বাচ্চাদের মতো আমার হাতে খেয়ে নিল। ওই, ওখানে বালিশ রাখছো কেন? আমি তোমার বুকে ঘুমাবো, এখানে বালিশ রেখো না, ফেলে দাও ওটা। নীলা বাচ্চাদের মতো আমার বুকে এসে ঘুমাতে লাগলো। আমিও আদর করে নীলার চুলগুলো কানে গুঁজে দিলাম। এটা যেন একটা অন্যরকম ফিলিংস। তখন আমি নীলার উদ্দেশ্যে বলে উঠলাম, ওই আমার না বাসরাত করতে মন চায়, কিন্তু কিভাবে করে আমি তো জানি না। আই শয়তান ছেলে, তুমি না পিচ্ছি? পিচ্ছি ছেলের এত শখ কেন? বাপ রে বাপ, আমার কি একটু শখ থাকতে পারে না? আমার তো ইচ্ছে করে, তার জন্যই তো বলছি। আহারে, আমার পিচ্ছি জামাইটার কত শখ, তাই না? আচ্ছা সমস্যা নেই, তোমার এই শখ আমি পূরণ করে দেব। তাই? কিন্তু কিভাবে শুনি? সেটা না হয় পরেই দেখা যাবে, কিন্তু আমার না একটা ইচ্ছে আছে। তোমার আবার কি ইচ্ছা? আমার একটা বেবি চাই, তুমি আমাকে একটা বেবি দাও। বেবি? বেবি আবার কোথায় পাবো সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখবো। আই শয়তান ছেলে, বেবি খুঁজলে পাওয়া যায় নাকি? তাহলে কি করলে পাওয়া যায় আমি তো জানি না, বলো, আমি সেটাই করব। তুমি কিছুই জানো না, একেবারে কচি খোকা, তাই না? সত্যি বলছি, আমি কিছুই জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। তাই তাহলে আমি আমার পিচ্ছি জামাইটাকে শিখিয়ে দিই। এই, তুমি এইভাবে আমার দিকে আসছো কেন? আমি কিন্তু একটা বাচ্চা ছেলে। তুমি এইভাবে একটা বাচ্চা ছেলের উপর অত্যাচার করতে পারো না, তোমায় কিন্তু পুলিশে নিয়ে যাবে। তুমি বাচ্চা ছেলে? কয়দিন পর নিজেরই একটা বাচ্চার বাবা হবে, আর নিজেকে এখন বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে। তাই না তো কি? হ্যাঁ, আমি তো বাচ্চাই, আমি কিছু জানি নাকি? ও তাই নাকি? তাহলে এই বাচ্চাটাকে আগে জানাতে হবে, তারপর। কথাটা বলে নীলা আমার উপর ছুটে যায়। এরপর দুজনের মধ্যে চুমুল একটা যুদ্ধ হয়। আমার সিনিয়র বউ ভালোবাসা আমাকে দিতে লাগলো। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা বেবি নিতে পারি। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।